আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, কারণ নতুন বছর চলে আসছে 2025 সাল। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড হ্যাপি নিউ ইউ। ওকে, সো আজকে আমরা ফিনান্সিয়াল আইকিউ নিয়ে কথা বলবো এবং এই বিষয়টা আহ, নিয়ে কথা বলা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বর্তমানে সেকুলার যেটা এডুকেশন সিস্টেম এখন চলতেছে, ওখানে আমাদের টাকা পয়সা নিয়ে তেমন কোনো মানে লেখাপড়া বা তেমন কোনো আইডিয়া আমাদের দেওয়া হয় না। টাকা পয়সা কিভাবে আমাদের ম্যানেজ করতে হবে ওইসব নিয়ে। ওকে, সো আজকের পুরো ভিডিওতে আমরা ফিনান্সিয়াল আইকিউ কিভাবে আপনি বাড়াবেন এবং আপনার টাকা পয়সা কিভাবে আপনার ম্যানেজ করা উচিত সেই সব হাবিজাবি বিষয় নিয়ে কথা বলবো। আর এইসব পরামর্শ আমরা তার থেকে নেওয়া উচিত যে হচ্ছে অলরেডি মনে করেন যে বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার আছে, ওর থেকে টাকা পয়সা নিয়ে আপনার জ্ঞান পাবেন কিভাবে টাকা কামাতে হয়, কিভাবে হাবিজাবি এসবগুলো। দেখেন আমাদের স্কুল কলেজ যেগুলো ভার্সিটিতে আমাদের যে টিচার গুলো আছে, ওদের বেতনই হচ্ছে খুবই মানে লো অ্যামাউন্ট। ওকে, 50K 30K, হাই স্কুলে মনে করেন যে ম্যাক্সিমাম 20K। তো তাদের কাছ থেকে আপনার ফিনান্সিয়াল পরামর্শ নেওয়া আশা করি উচিত হবে না, বিকজ আপনার থেকে তাদের মানে একটা রুমি নামে একটা মহামনীষী ছিল, একটা কথা বলছিল যে যে মানে পথ জানে না তার থেকে মানে পথের ডিরেকশনটা জিজ্ঞেস না করানো ওইটাকে একটা। সো যে অলরেডি কোনো টাকা পয়সা নিয়ে হয়তো বা কামাইছে, সাকসেস হয়ে গেছে, তার থেকে পরামর্শ নেওয়া উচিত। ওকে, কারণ নলেজ পাইছি অনেক সোর্স থেকে, সেগুলো আপনার সাথে আমি শেয়ার করবো এবং আমি আমার লাইফে চেষ্টা করবো ওগুলো অ্যাপ্লাই করার এবং আপনাদের রিকমেন্ড করবো। যদি আপনারা ফিনান্সিয়াল আইকিউ বাড়াতে চান, ভালোভাবে যদি লাইফ লিড করতে চান, অন্যের বোঝানো হতে চান, তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ওকে, ওইটা বলছিলাম আমাদের স্কুল কলেজ ভার্সিটি এগুলো মিনিমাম কত 50K 60K 70K এতটুকু। 50K মনে হয় না, তাদের বেতন দেয় 30 40K ওরকমের মধ্যে ম্যাক্সিমাম লিমিটেড থাকে। 20K হচ্ছে হাই স্কুলের টিচারদের বেতন। সেজন্য তারা কি ফিনান্সিয়াল অ্যাডভাইস দিবে আই ডোন্ট নো। ওকে, তো দেখেন ফিনান্সিয়াল আইকিউ, FINANCIAL, ফিনান্সিয়াল আইকিউ, দিস ইজ আওয়ার টুডেস টপিক। তো দেখেন রবার্ট কিওসাকির একটা কনসেপ্ট আছে যে আমরা হয়তো বা যে রিচ ড্যাড পুর ড্যাড বইটার নামটা শুনেছেন, অনেক হয়তো পড়েছেন। ওখানে একটা যে কনসেপ্ট শেয়ার করছিল আমাদের একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে ইনকাম, এক্সপেন্স, আর হচ্ছে এদিকে হচ্ছে আপনার অ্যাসেট। অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, আর হচ্ছে লায়াবিলিটি। ওকে, দেখেন আমাদের যেটা মেন্টালিটি হওয়া উচিত সেটা হচ্ছে আমরা আমাদের প্রথমত যে ফার্স্ট বিগিনিং আমরা যে কোনো কাজকর্ম করে একটা কথা যে কোনো কিছু না করার চেয়ে কোনো কিছু করা ভালো। সো আমরা যদি কোনো কিছু ইনিশিয়ালি আমাদের কোনো যদি আইডিয়া না থাকে, তাহলে তোমাকে কোনো কিছু করাই করতে হবে, কিন্তু আপনার থেকে যে কোনো কিছু করে আপনার ইনকামটা বাড়াতে হবে। ওকে, তো এই বর্তমানে মানে ব্যবসায়ের কোথাও কোনো অভাব নাই ইনকামের। যে মুসি মানে কি, যে জুতো পালিশ করতে সেও টাকা কামাচ্ছে, যে চুল কাটতেছে সেও টাকা কামাচ্ছে। দেখেন একটা আপনি যখন আমরা রাস্তায় বের হবেন, পথে আপনি হাঁটতে যাবেন, তখন আপনি আপনার অবজারভেশন করবেন যে কে কিভাবে টাকা কামাচ্ছে। কেউ হয়তো দেখবেন যে কাপড়ের দোকান করে টাকা কামাচ্ছে, কেউ মুসি করে, আবার কেউ হচ্ছে মোমো মানে চটপটি ফুচকা গুলো বিক্রি করে টাকা কামাচ্ছে, আবার কেউ হয়তো বাকি পরোটা বানাচ্ছে। মানে এইসব ভাবে মানে ইনকামের কোনো মানে কি, আপনাকে রাস্তায় বের হয়ে যেতে হবে। ঠিক আছে, তো যে কোনো কিভাবে আপনার ইনকামটা বাড়াতে হবে, সেটা হচ্ছে যেমন এই কুট সেলাই করা বা সেলাইয়ের কাজ। মানে আপনি যদি রাস্তায় বেরোন সবখানে দেখবেন শুধু টাকা আর টাকা। ঠিক আছে, তো ওখান থেকে আপনার কোনো একটা আইডিয়া নিয়ে কাজ করে আপনার ইনকামটা বাড়াতে হবে। যে কোনো কিছু করে আপনার ইনকাম বাড়াতে হবে। ঠিক আছে, কারণ ইউ হ্যাভ টু বি ক্লিন, ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন এম্পায়ার। ওকে, তো এরপর হচ্ছে আপনার এক্সপেন্সটা কমাতে হবে। এক্সেস মানে হচ্ছে আপনার খরচ দরজ আর কি। ঠিক আছে, খরচ কিন্তু দেখেন খারাপ জিনিস না। যদি আপনি কোন একটা কোম্পানি করেন, ওখানে আপনার স্যালারি দিতে হবে, মানে হাবিজাবি ইলেকট্রিসিটি হাবিজাবি অনেক বিল টিল, সো ওই খরচটা কিন্তু খারাপ না। তবে আপনার মানে খরচ লিমিটেডে রাখতে হবে, যাতে আপনি যে কোনো কিছুতে আপনি দেখবেন যে কিভাবে কম খরচে ওই কাজটা সম্পাদন করা যায়। আপনি যদি কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করেন, তাহলে আপনার থেকে যেটা মেইন যেটা গোল থাকবে সেটা হচ্ছে কি আপনার কম্পিটিটর থেকে আপনার প্রোডাক্টের যেটা ম্যানুফ্যাকচারিং কস্ট আছে ওটা কমানো। সো যে কোনো ভাবে আপনার পার্সোনাল লাইফও ঠিক একইভাবে আপনার এক্সপেন্স কমাতে হবে। আই ডোন্ট নো, বাট you have to create your own plan that how you can reduce your cost. Okay, এরপর হচ্ছে আপনার অ্যাসেট। সো ঠিক অ্যাসেট আমাদের বাড়াতে হবে আর লাইবিলিটি আমাদের কমাতে হবে। এখন রবার্ট কিওসাকি অ্যাসেট বলছে কোনগুলাকে, টাকা পয়সা আমরা যে টাকা আছে, যে কাগজের নোট আছে, ইট ইজ নট অ্যাসেট। ওকে,
আপনি যদি ব্যাংকে টাকা ফেলে রাখেন, এটা কিন্তু অ্যাসেট না। কারণ মুদ্রাস্ফীতির সাথে আপনার টাকার যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে আপনার টাকার দাম আরো কমতেছে, ঠিক আছে। মুদ্রাস্ফীতি মানে কি, আপনি মনে করেন 10 বছর আগে 20 বছর আগে হয়তো বা চাল কিনতেন কয় টাকা দিয়ে, ধান কিনতেন কয় টাকা, স্বর্ণের বড়ি ছিল কত টাকা, এখন কত টাকা হয়ে গেছে। তো এটা আর কি, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। আপনি যদি ব্যাংকে যদি টাকা রেখে দেন তাহলে আপনি ওটা কিন্তু অ্যাসেট না, ঠিক আছে। অ্যাসেট বলা হয়েছে রবার্ট কিওসাকি অ্যাসেট যেগুলোকে বলতেছে, রবার্ট কিওসাকি বলতেছে অ্যাসেট হচ্ছে ওইগুলো যেগুলো হচ্ছে আপনার মানে কি, যেমন ল্যান্ড, ভূমি, তারপর রিয়েল এস্টেট, ঠিক আছে, আপনার রিয়েল এস্টেট, ল্যান্ড, তারপর স্বর্ণ, সিলভার, ডায়মন্ড, আর কি কি আছে, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট হতে পারে, মেশিন হতে পারে। তো এগুলো হচ্ছে আপনার অ্যাসেট। আপনার যেটা গোল থাকা উচিত সেটা হচ্ছে আপনার লাইফে আপনার অ্যাসেট বাড়াবেন। আর লায়াবিলিটি কোনগুলো? অ্যাসেট মানে কি, যেগুলো হচ্ছে আপনাকে টাকা দিবে, মানে টাকা আপনার বাড়াবে। আপনি যদি একটা ল্যান্ড কিনে ফেলে রাখেন তাহলে আপনার ওই ল্যান্ডটার প্রাইস দিনকে দিন এটা বাড়তে থাকবে। আপনি যদি স্বর্ণ কিনে রেখেছেন এটা নিশ্চয়ই একটা প্রাইস বাড়বে, ঠিক আছে। আপনি যদি কোনো ডায়মন্ড কিনে রেখেছেন হাবি জাবি এসব ইকুইপমেন্ট, আপনার প্রাইস মানে কি ভ্যালু বাড়বে। সো আপনার অ্যাসেটে আপনার ফোকাস দেওয়া উচিত। আপনার অ্যাসেট বিল্ড করতে হবে যেখান থেকে আপনি টাকা আসবে। আবার বলছি, যেখান থেকে টাকা আসবে ওটা হচ্ছে আপনার অ্যাসেট, আর যেটা হচ্ছে আপনার টাকা নিয়ে যাবে, যেটা আপনার পকেট থেকে টাকা নিয়ে যাবে ওটা হচ্ছে আপনার লায়াবিলিটি। ওকে, তো লায়াবিলিটি কোনগুলা? যেমন হয়তোবা আপনি বাইক কিনছেন, আইফোন কিনছেন, দেখেন আপনি চলাচল করার জন্য আপনার কি মানে কোন একটা যানবাহন হলে হয়েছে, কিন্তু একেবারে আপনি মার্চে আপনি হয়তোবা ওই লেভেলে চলাচল না, আপনার ইনকাম লেভেল কম, আপনার 4 লাখ টাকার নিচে ইনকাম, সো আপনি মার্সিডিজ মানে অ্যাফোর্ড কিনে ফেলছেন, বা বিএমডব্লিউ কিনে ফেলছেন, বা আপনি আইফোন কিনে ফেলছেন, আপনার মাসে ইনকাম হচ্ছে 50K বা 30K, আপনি আইফোন কিনে ফোটাগিরি করার জন্য, মানুষকে দেখানোর জন্য যে মানুষ আপনি আপনি মরলেও কিছু যায় আসে না, আপনি বেঁচে থাকলেও কিছু যায় আসে না, এটা হচ্ছে রিয়েলিটি। সো আপনি তাদের দেখানোর জন্য আপনি হয়তো মার্সিডিজ কিনছেন, আইফোন কিনছেন, জাস্ট অনলি ফর ইউর মেন্টাল স্যাটিসফ্যাকশনস। সো যেটা আপনার থেকে টাকা নিয়ে যাবে, আইফোন, বাইক, হাবি জাবি, যদি আপনার কাজে না লাগে, তো ওগুলো হচ্ছে আপনার কি লায়াবিলিটি। সো আপনার গোল থাকবে কি, আপনার লায়াবিলিটি কমানো। লায়াবিলিটি কমানো মানে যেটা আপনার পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে ওটা আপনার রিডিউস করতে হবে। এখন আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, আমরা কিভাবে আমাদের যে লায়াবিলিটি আছে ওটাকে আমরা কিভাবে অ্যাসেটে নিয়ে যেতে পারি। মানে আমরা যে লায়াবিলিটিটা আমরা নিছি, মূল্যে নিছি, ঠিক আছে, যেটা আমাদের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে, আমরা বাইক নিয়ে নিছি, আমরা আইফোন নিয়ে নিছি, সো ওটাকে কিভাবে আমরা অ্যাসেটে কনভার্ট করতে পারি। ওকে, সো লেটস সি। দেখেন আপনি যদি বাইক নিতে চান তাহলে আপনি এটা জানেন যে কিভাবে এটাকে খামা এখন উবার, তারপর আর কি বলতে ফাটাও আছে, ঠিক আছে, ওটা বাইক স্পেশালি বাইকের জন্য। সো আপনি ফাটাওতে বা উবারে কাজ করতে পারেন আপনার বাইক সার্ভিসটা দিয়ে, এটাকে মানে ওখানে ভাড়া মারতে পারেন। বা আপনার যদি কার থাকে, 2-3টা যদি আপনার কার থাকে তাহলে 1-2 টাকা হয়তো আপনার কাজে লাগতেছে না, মানে কোথায় পড়ে আছে। তো আপনি চাইলে ওই কারটা উবার আপনি রেন্টে ভাড়া দিতে পারবেন, বা আপনি নিজে চাইলে কি পিক আপ করতে পারেন, মানে ওখান থেকে আপনার এই লাইবিলিটিটাকে আপনি অ্যাসেটে নিয়ে আসতে পারেন, যেটা আপনার টাকা দিবে আর কি। আইফোনটাকে আপনি কি করতে পারেন, দেখেন আইফোনটা তখন অ্যাসেট হবে যখন আপনি আইফোন নিয়ে অথবা ভিডিও বানাবেন, ইউটিউবার হবেন আপনি, তখন হয়তো আপনার এই আইফোনটা অ্যাসেট হয়ে যাবে, কিন্তু এটা লাইবিলিটি হবে না। তো সহজ কথায় যেটা আপনার পকেটে টাকা দিবে, অর্থাৎ আপনার অ্যাসেট বিল্ড করতে হবে। এই 2025 সালে এটা ট্রাই করবেন, আপনার ফিনান্সিয়াল আইকি মানে চাঙ্গা করবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার লাইবিলিটি কমাবেন, মানে যেটা আপনার থেকে পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে ওটা আপনাকে কমাতে হবে, রিডিউস করতে হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট লেসন। ওকে, আর আপনার যদি ইনকাম থেকে যদি আপনি এক্সপেন্স বাদ দেন তখন আপনি যেটা পাবেন সেটা হবে আপনার কি প্রফিট। আর হচ্ছে এখান থেকে আপনার ট্যাক্স ম্যাক্স দিতে হবে আর কি। আর অ্যাসেট আর লাইবিলিটি বাদ দিয়ে যেটা থাকবে সেটা আপনার নেট ওর্থ। সো আপনার 2025 সালে বা আপনার শুধুমাত্র 2025 সালে না, আপনার পুরোটা লাইফে আপনার গোল থাকবে কি এই নেট ওর্থ বাড়ানো, নট প্রফিটও বাড়াবেন, ঠিক আছে, বাট আপনার মেইন গোল থাকা উচিত এই নেট ওর্থ বাড়ানো, আপনার সম্পদ বাড়ানো। ওকে, দেখেন এখন আমরা যে টাকাটা ইনকাম করতেছি, এখন আপনার সাথে একটা ফর্মুলা শেয়ার করবো, যেটা হচ্ছে বাজেট ফর্মুলা শেয়ার দিব, বাজেটিং রুলস আপনার সাথে শেয়ার করব। এবং এই রুলসটা ততদিন পর্যন্ত আপনি ফলো করবেন যতদিন আপনার মান্থলি ইনকাম 4 লাখের উপর ক্রস না হচ্ছে। যদি আপনার 4 লাখের নিচে ইনকাম থাকে তাহলে আপনি এই রুলসটা ফলো করবেন। এটা হচ্ছে আপনার মানে বাজেটিং রুলস। ওকে, বাজেটিং এর যেটা রুলস এটা হচ্ছে আপনার 50-30-20, 50
30-20। ভাইয়া এই 50-30-20 রুলসটা কি? এটা খায় নাকি মাথায় দেয়? দেখেন, আপনার যে ইনকাম থাকবে সেটা তো 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ হতে পারে, ঠিক আছে? তো আপনি ওই আপনার ইনকাম থেকে আপনার ওই ইনকামের 50% আপনি আপনার নিডসে NEEDS আপনার নিডসে কি করবেন? খরচ করবেন। আপনার নিডস কি? আমরা জানি যে মানুষের 5টা মৌলিক চাহিদা কি, মানে কি কি? মানে আপনার খাদ্য, আপনার বাসস্থান, আপনি যেখানে থাকবেন ওখানে, মানে আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান। বস্ত্র মানে আপনার কাপড় চোপড় আর কি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এখানে হচ্ছে আপনি আপনার 50%, আপনার টোটাল ইনকামে 50% আপনি ব্যয় করবেন। আপনি যদি দেখেন যে আপনার সন্তানকে একটা হাই কোয়ালিটির স্কুলে পড়াতে আপনার 50%-এর, মানে আপনি সব মিলিয়ে আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব মিলিয়ে দেখেন যে যদি আপনি আপনার সন্তানকে মানে একেবারে হাই লেভেলের কোনো মানে ইনস্টিটিউশনে ভর্তি করান, তাহলে আপনার এই বাজেটটা ক্রস করতেছে। আপনি আপনার বাচ্চাকে ওই ইনস্টিটিউশনে পড়াতে যাচ্ছেন শুধুমাত্র আপনার মানে কি স্ট্যাটাস বাড়ানোর জন্য, তাহলে আপনার ওইটা ক্রস করতে হবে, ওটা স্যাক্রিফাইস করতে হবে। সো মানে আপনার মানে কি দেখেন, নিডস মানে আরো স্পেশালি যদি আপনার যেমন বাসা ভাড়া দেওয়া, পানির বিল দেওয়া, ইলেকট্রিসিটি বিল দেওয়া, খাবার দাবার, আপনি তাহলে 50% মানে রাখবেন। এই 50% আপনার কস্ট মানে এক্সপেন্স করবেন এখানে আপনার টোটাল ইনকামের, এর বেশি আপনি করবেন না, নাহলে আপনি যে লাভ সেই কদু থেকে যাবেন। আপনার ইনকামের, আপনার যে টোটাল ইনকাম আছে ওই টোটাল ইনকাম থেকে আপনি 30% আপনার কস্ট করবেন আপনার ওয়ান্টসে। এখন ভাই ওয়ান্টস মানে কি? ওয়ান্টস মানে হচ্ছে, আচ্ছা, ওয়ান্টস মানে হচ্ছে যেটা আপনার হলেও চলে না হলেও চলে। যেমন আপনার আইফোন, কথা বলার জন্য যে কোনো একটা নোকিয়া ফোন হলেই চলে, ঠিক আছে, মোটামুটি একটা ফোন হলেই চলে। কিন্তু আপনি যদি শুধুমাত্র কথা বলার জন্য, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, যে মানুষগুলো আপনি মরলে বা বাঁচবে কোনো কিছু যায় আসে না, তাদেরকে শো অফ করানোর জন্য যে আপনি মোবাইল ফোন কিনেন, আপনি মার্সিডিজ কিনেন, তাহলে ইউ আর ফুল। ওকে, সো আপনার ওই ওয়ান্টসে হচ্ছে আপনার 30% ব্যয় করবেন, যেটা আপনার হলো চলে না হলো চলে। যেমন আপনি হয়তো যে কোনো একটা শু দেখলেন, নাইকি বা কোনো একটা ব্র্যান্ডের শু দেখলেন, যারা 20,000, 30,000 বা 40,000 টাকা ওইরকম, আপনার মান্থলি স্যালারি হচ্ছে মনে করেন যে কি কত টাকা, 30-40,000 টাকা। আপনি কয়েক মাস টাকা জমাইয়া যদি ওই শু এর পেছনে যদি আপনার সব টাকা ঢেলে দেন, ঠিক আছে, তার মানে আপনার ফিনান্সিয়াল আইকিউ কম, ইউ আর ফুল। ওকে, সো আপনার ওই ওয়ান্টসে আপনার 30% আপনার ব্যয় করবেন, যেটা আপনার হলো চলে না হলো চলে, যেটা ম্যান্ডেটরি না। ওকে, 30% মনে করেন আপনার যদি বেতন হয় 30,000 টাকা, তাহলে 30,000-এর 10% কত? 9,000 টাকা। ওই 9,000 টাকা, রাইট, 10% হচ্ছে 3,000 টাকা, 9,000, তাহলে 9,000 টাকা আপনি ব্যয় করবেন আপনার 30,000 টাকা থেকে আপনার ওয়ান্টসে। আপনার এন্টারটেইনমেন্ট হতে পারে, বিভিন্ন হাবিজাবি হিসেবে, কারণ ওগুলো দরকার জীবনে। এরপর হচ্ছে আপনার বাকি 20% আপনাকে সেভ করতে হবে। SAVING, সেভিং করতে হবে। সেভিং বানান বা সেভ করেন, ঠিক আছে, আপনাকে টাকাটা সেভ করতে হবে। এখন দেখেন, আপনি যা টাকা কামাইছেন ওই টাকায় যদি আপনি পুরো টাকা যদি নিচে দিয়ে দেন, পুরো টাকাটাই যদি আপনি ওয়ার্ডসে দিয়ে দেন, মনে করেন আপনি টাকা কামাইছেন, ঠিক আছে, টাকা কামাচ্ছেন, আপনি পুরো টাকাটা কি করলেন, 100% টাকা আপনার ওয়ার্ডসে দিয়ে দিলেন বা নিচে দিলেন, তাহলে আপনার কিন্তু কি মানে আপনার লাইফ ব্যালেন্স করাটা অনেক কঠিন হয়ে যাবে। তো হয়তো আমাদের ইমার্জেন্সি সিচুয়েশনে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে তখন আমাদের বিগ অ্যামাউন্টের টাকা দরকার হতে পারে। সো ওই জন্য আমরা হেলথ ইন্স্যুরেন্সটা করে রাখতে পারি, ঠিক আছে। আবার ইন্ডিয়ার হেলথ ইন্স্যুরেন্স নিয়ে অনেক প্রপাগান্ডা মানে আছে, এরা নাকি মানুষ মেরে দিয়ে হসপিটালে আইসিইউতে মানুষ রেখে দেয়, মরা মানুষ নাকি দিয়ে বিল ভরার জন্য ওই হেলথ ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়ার জন্য এটা ইয়ে করেন, মানে কি বলবো, মানে টাকা মানুষ নিজেরাই মারে ফেলে, কয়েকটা এরকম রিপোর্ট ছিল। তো আপনাকে হেলথ ইন্স্যুরেন্সটা করতে হবে, যাতে আপনি হঠাৎ করে যেটা শারীরিকভাবে যদি আপনার কোনো অপারেশন করতে বা বিভিন্ন ইমার্জেন্সি সিচুয়েশন আপনি টাকাটা পান। আর ইন্স্যুরেন্সের কতটা তোলা আসছে, প্রত্যেকের লাইফ ইন্স্যুরেন্সটা করা উচিত
এখন লাইফ ইন্স্যুরেন্স আছে দুই প্রকার, একটা হচ্ছে আপনার বলবে যে কি আপনি এত বছর পর আপনি টাকা পাবেন, ওটাকে বলা হয় টার্ম ইন্স্যুরেন্স। আর একটা হচ্ছে আপনি কোনো টাকা পাবেন না, আপনি প্রিমিয়াম দিয়ে দেবেন মাসে মাসে। প্রিমিয়াম মানে কি আপনি প্রতি মাসে মাসে তাদেরকে একটা টাকা দিবেন আপনার ঝুঁকিটা মোকাবেলা করার জন্য, বা যাতে আপনি মোকাবেলা করে মানে ফুটে নিতে পারেন, বছর পরবর্তীতে টাকাটা আপনাকে ব্যাক করবে না কিছু। ওই যেটা আরেক ধরনের প্রিমিয়াম আছে, মানে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স যেটা হচ্ছে আপনার আপনি প্রিমিয়াম দিবেন কিন্তু বছরের শেষে একটা কোনো টাইম দিবেন যে এত বছর পর আপনাকে টাকা দিব, এরকম থাকবে না। আপনি মারা গেলে টাকা পাবেন, মারা না গেলে টাকা পাবেন না, ওটা হচ্ছে আপনার লাইফ ইন্স্যুরেন্স। আমাদের প্রত্যেকের ওটা করা উচিত, যেটা আপনি মারা গেলে টাকা পাবেন ওটা। আর লাইফ ইন্স্যুরেন্সটা কখন করা উচিত, এটা হচ্ছে আপনার যত বয়স কম থাকবে, আবার বলছি লাইফ ইন্স্যুরেন্সটা কখন করা উচিত, যত আপনার বয়স কম আছে ওই কম থাকা বয়স অবস্থায় আপনার লাইফ ইন্স্যুরেন্সটা করা উচিত, কারণ আপনার তখন প্রিমিয়ামটা কম পড়বে। আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনি আবার কি আপনার মানে বয়স হয়ে গেছে, তখন যদি লাইফ ইন্স্যুরেন্স করতে চান তখন আপনার প্রিমিয়ামটা বেশি পড়বে। যদি আপনার 18 বছর হয়ে থাকেন, 20 বছর হয়ে থাকেন, তাহলে ওই সময় আপনার এটা করে নেওয়া উচিত যে লাইফ ইন্স্যুরেন্স। কোনটা করবেন, ওইটা করবেন না যেটাকে বলা হবে যে আপনি এত বছর পরে, 5 বছর পর, 10 বছর পর আপনার টাকা ডাবল হবে না, ওইটা করবেন না। ওকে, ওটাতে অনেক কাহিনী আছে, ওগুলোতে আপনি যদি ওখানে ওটা যদি কোনো আপনাকে কোনো ব্যাংকার বলবে না যে আপনি ওইটা করেন যে মনে গেলে টাকা পাবেন, ওটা করেন। ওরা বলবে যে আপনি 5 বছর পর, 10 বছর পরে টাকা ডাবল হয়ে যাবে, ওটা করেন। কারণ কি, কারণ হচ্ছে ওদের ওখানে বেনিফিট, তারা যখন একটা অ্যাকাউন্ট কাউকে করাই দিবে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ওই টার্ম ইন্স্যুরেন্স ওটা, তখন অলরেডি তাদের যখন প্রিমিয়াম মানে খুলতেছে তখন অলরেডি ওদের কমিশনটা বেশি, ওখানে ওখানে মানে যারা ব্যাংকার আছে তার কমিশন বেশি দেয়, তারা হচ্ছে এটাকে থেকে টাকা বেশি পায়, এই জন্য তারা এটা করতে পারবে, ওইটা করতে পারবে না যেটা আপনার বছরের মারা গেলে টাকা পাবেন, ঠিক আছে, ওটা করতে পারবে না। কারণ এভরিওয়ান ইজ সেলফিশ ইন দিস ইউনিভার্স, সবাই তার নিজের ভালোটা হিসাবে, যেটাতে তার ব্যাংকের লাভ সেটাই আপনাকে ঘটাতে বলবে। এই জন্য আপনি ওটা করবেন যেটা যাতে আপনার বাচ্চা কাচ্চা, আপনার ফ্যামিলি যাতে আপনি মরার পরে তারা ফিনান্সিয়ালি একটা ব্যাকআপ পায়, ওটার জন্য আপনি লাইফ ইন্স্যুরেন্সটা করে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন, যেটা বললাম আবার যদি রিভিউ করি, আপনার টোটাল আপনার বাজেটটা করতে হবে কিরকম। বাজেট মানে কি, আপনি যে টাকাটা কামাচ্ছেন ওই টাকাটা যে স্যালারিটা আপনি পাচ্ছেন, যে 1 লাখ টাকা 2 লাখ টাকা আপনাকে ইনকাম হচ্ছে, ওখান থেকে আপনার টোটাল ইনকাম থেকে আপনি 50% আপনার নিচ্ছে দিবেন, ঘর ভাড়া, বাসা ভাড়া, আপনার শিক্ষা খরচ খাতে, খাবি যাবে, এগুলোতে আপনার খাবার মানে কাপড় চোপড়ে। আর 30% দিবেন আপনার ওয়ান পে, আপনার রোলেক্স এর ঘড়ি কিনবেন, ওই 30% দিয়ে যদি আপনার হ্যারাম থাকে, আর 20% কি আপনি সেভ করবেন। এই 20% যদি আপনি সেভ না করেন তাহলে আপনি মারা খাবেন। ওকে, ইন ফিউচার ইউ উইল বি মারা খাবে। এখন এই কথা হচ্ছে ভাই, এই সেভ করবো আমরা 20%, এটা আমরা কোথায় সেভ করতে পারি, চলেন এটা নিয়ে আপনাদের একটা ভালো একটা ধারণা, একটা আইডিয়া ছোট শেয়ার করি। ওকে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং, আই কেয়ার মাই অডিয়েন্স। ওকে, দেখেন আপনার যেটা 20% যেটা আছে, ওই 20% ইনকামের মধ্যে আপনি ওটা ইনভেস্ট করবেন। ওকে, কারণ দেখেন একটা কথা, যে ইনভেস্ট করবে সে অবশ্য ধনী হবে। এখন আমরা ইনভেস্ট কোথায় করতে পারি, আপনি চাইলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে, শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন। এখন আরেকটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে আরেকটা কথা বলে দিই, যেই কাজে আপনার কোনো আইডিয়া নাই, যেই কাজে যেই ফিল্ডে আপনার নলেজ নাই, ওই ফিল্ডে আপনি 1 টাকাও লাগাবেন না। এটা হচ্ছে ওয়ারেন বাফেটের ফর্মুলা। যে কোম্পানি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, যে কোম্পানি আপনি পছন্দ করেন না, যে কোম্পানির প্রোডাক্ট আপনি কিনেন না, যে কোম্পানি নিয়ে আপনার নলেজ জিরো, ওই কোম্পানির শেয়ার আপনি কিনবেন না। এটা আপনার বাস্তব জীবনে যেটা আপনি জানবেন না সেটা আপনি করবেন না, সোজা কথা। সেখানে আপনাকে যতই লাভ দেখাক না কেন, ওটা আপনি করবেন না, ওটা আপনি কিনবেন না। না মানে না, আপনি আমাকে দেরি হতে হবে, ঠিক আছে, না হলে আপনি মারা খাবেন, ঠিক আছে, সোজা কথা। আপনি শেয়ার মার্কেট নিয়ে আপনার নলেজ নিবেন, এবং শেয়ার মার্কেটে 2 ধরনের ইনভেস্ট করবেন, একটা হচ্ছে আপনার ট্রেডিং, আর একটা হচ্ছে আপনার শেয়ার কিনে ফেলায় রাখবেন লং টার্ম, এটার প্রাইস বাড়বে, ঠিক আছে। যেমন শেয়ার মার্কেট আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যে ট্রেডিংটা হচ্ছে কিরকম, ট্রেডিংটা হচ্ছে মানে আপনার ডেইলি একটা বা নির্দিষ্ট সময় পরে ওটাকে আপনার শেয়ারের প্রাইস দাম কি গ্রাফ কি আপ হচ্ছে নাকি ডাউন হচ্ছে, ওটাতে একটা নাকি রেগুলেট করে আপনি ইনভেস্ট করবেন আর কি। ওটা নিয়ে বিস্তারিত আপনারা জেনে নিন, ওটা পরে ইচ্ছে থাকলে রিসার্চ করে নিন ট্রেডিং এর বিষয়টা।
আর হচ্ছে যেটা লং টার্ম বেসিস ইনভেস্টমেন্ট আছে। আপনি জানেন যে কোনো একটা কোম্পানির গ্রোথ, কোন একটা কোম্পানির ইন ফিউচার আগামী 5 বছর পর 10 বছর পরে, ম্যাক্সিমাম 10 বছর ধরেন, 10 বছর জন্য ইনভেস্ট করবেন, 10 বছরের মধ্যে ওই কোম্পানির ভ্যালুয়েশন বাড়বে, নেট উড বাড়বে, ওই কোম্পানি গ্রো করবে। ওই রকম যদি যেমন টেসলা হতে পারে, ঠিক আছে, এটা আপনি জানেন যে টেসলা গ্রো করবে, এটা কিন্তু আমরা শিওর যে যেটা ইলেকট্রিক গাড়ি এটা বানাচ্ছে, ঠিক আছে, যে ফোনগুলোর যে রেভলিউশন আছে সেটা কিন্তু ডিমান্ড থাকবেই। সামনে যদি ওই রকম টেসলার মধ্যে যদি বাংলাদেশের কোম্পানি পান যেটা চলবেই চলবে, ওই রকম কোম্পানিতে আপনি কি করবেন, 5-10 বছরের জন্য আপনি লং টার্মে শেয়ার কিনে দেখে দিবেন, এটার প্রাইস আপনাকে বাড়বে। আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে মোস্ট অফ দ্য মানুষ যেটা ভুল করে সেটা হচ্ছে কি, ওয়ারেন বাফেট যেটা বলছিল আর কি, আমরা যখন শেয়ার প্রাইস বাড়ে, যখন আবার কমা শুরু করে, যেমন করোনার সময়, তারপর রিসেন্টলি জুলাই বিপ্লবে যেটা আমি লক্ষ্য করছি সেটা আর কি, তখন শেয়ার যখন প্রাইস কমতে থাকে তখন আমরা কি করে দিই, শেয়ার বেচে দিই, ঠিক আছে। কিন্তু যারা ইনভেস্ট, যাদের প্রপার নলেজ আছে শেয়ার মার্কেটে, তারা কি করে, ওয়ারেন বাফেট কি করে, যখন করোনার সময় আসবে, যখন এই জুলাই বিপ্লবের মতো 2024 সালের মতো যখন কোনো একটা মার্কেটে ক্রাশ নামবে, তখনই তারা শেয়ার কিনে, কারণ তখন ওই শেয়ারটা তারা কম দামে পাবে, কম দামে পাচ্ছে। অ্যাজ এক্সাম্পল, জুলাই বিপ্লবের সময় যেটা ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ছিল, ওটা ছিল আপনার 30 টাকা না কত টাকা করে, 30 টাকা মেবি। তো এর পরের দিন আমি মাগরিবের সময় দেখলাম এটা 30 টাকা শেয়ারের দাম। এর পরের দিনে যখন আমি ইসলামী ব্যাংকের শেয়ার কিনতে যাই, তখনই আমি দেখি যে এটা শেয়ারটা 34 টাকা হয়ে গেছে। তো এরকম, ঠিক আছে, মানে এটা বাড়বে, এটা মানে এটা বাড়া মানে জাস্ট আমি আপনাকে বলতেছি না যে ইসলামী ব্যাংকের শেয়ার কিনতে, জাস্ট একটা আপনাকে মানে শেয়ার করতেছি আর কি। তো যখন কোন একটা অর্থনীতিতে ক্রাশ নামবে, তখন আপনার থেকে হুট করে ওটা শেয়ারটা বেঁচে দেওয়া, এই মেন্টালিটি আপনাকে ছাড়তে হবে, ঠিক আছে। মানে আপনাকে জাস্ট প্রপার নলেজ থাকতে হবে, এক কথায় আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। ওখানে যেটা থেকে আপনার নলেজ আছে ওইটা আপনি আপনার টাকা ইনভেস্ট করবেন, সোজা কথা, ঠিক আছে। আর একটা লাইফ লেসন শিখিয়ে দিই, সেটা হচ্ছে আর্লি সাকসেস ইজ এ স্ক্যাম, গ্রেট থিংস টেক টাইম। ইবিলিতে যখন অনেকে ফোন মারা খাইছেন, সরি, ইবিলিতে যখন অনেকের টাকা মারা গেছে, তারপর আরো বিভিন্ন এমএলএম হাবি জাবি অনেক সময় কেকটাও আসছিল, তারপর আর কি এসপিসি ম্যাচ অনেকগুলো আসছে, ঠিক আছে, আমাদের অনেকগুলো ছিল। তো আপনি যদি কুইক রিচ হতে চান, তাহলে আপনি মারা খাবেন। খারাপ শব্দটা বলবেন না, ঠিক আছে, গাড়িটাতে আসলো মুখ থেকে, দিলাম না। আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, আর মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড নামে একটা কথা আছে, ওগুলোতে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন, নিফটি 50-তে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। আর যদি সুযোগ থাকে তাহলে টেসলা, গুগল, তারপর কি অ্যাপল, স্যামসাং, ওগুলোতে আপনি ইনভেস্ট করে রাখতে পারেন, অ্যাজ ইউ উইশ, এটা আপনি রিসার্চ করে দেবেন। তারপর আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে, আপনার মানি এই রিয়েল এস্টেট ইনভেস্ট করতে পারেন, রিয়েল এস্টেটের দাম কিন্তু বাড়বে, ঠিক আছে। দেখেন, অনেকে একটা কন্ট্রোভার্সি আছে যে অ্যাপার্টমেন্ট কিনবো নাকি আমি ভূমি কিনবো। সোজা কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ল্যান্ড, সেটা হচ্ছে আপনার অ্যাসেট, যেটাতে আকাশও আপনার, ভূমিও আপনার, ওটা হচ্ছে আপনার রিয়েল ল্যান্ড। তো আপনার ল্যান্ড কিনে ওইদিকে মুভ করা উচিত আর কি, ঠিক আছে। তো আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন, ওকে। আর বিভিন্ন বিজনেস করতে পারেন, আপনার বিজনেস এক্সপোনেনশিয়াল বিজনেস করতে পারেন, আমরা বিভিন্ন মার্চেন্ডাইজিস করে শাখা প্রশাখা খুলতে পারেন, ওগুলো আপনারা দেখে নিন, মার্চেন্ডাইজিস নিয়ে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। ইন্ডিয়ার একটা নাম কি মনে পড়তেছে না, এমবিআই চাওয়ালা নামে একটা ইয়ে আছে, প্রফুল না কি নাম, আই ডোন্ট নো, মনে আসতেছে না। সো ওর বিজনেস এমবিআই চাওয়ালা ইউটিউবে লিখে সার্চ দিবেন, ঠিক আছে, ওর বিজনেস স্ট্র্যাটেজিটা দেখতে পারেন, যে এইভাবে মার্চেন্ডাইজিং করে, বিভিন্ন শাখা প্রশাখা করে। যেমন বনফুল এখন কি পুরো বাংলাদেশে, বনফুল যদি শুধুমাত্র একটা শপের মধ্যে লোকের মানে একটা জায়গার মধ্যে যদি থাকতো, তাহলে এটা অত বেনিফিট, অত প্রফিট করতে পারতো না, ঠিক আছে। সে কি করছে, পুরো বাংলাদেশে শাখা প্রশাখা ছড়াই দিচ্ছে। এই জন্য আপনাকে কোনো একটা বিজনেস এমনভাবে মানে আইডিয়াটা আনতে হবে, যেটা আপনি ওটা মানে কি ব্রড লেভেলে করতে পারেন, ছোট কিছু একটা বড় ভাবে করতে পারেন, ওটাই আর কি। ওটা আপনারা ভালোভাবে দেখে নেন যে কিভাবে কি করবেন। তো এভাবে আপনার টাকাটা আপনি ইনভেস্ট করতে পারেন। আর আমাদের অনেকের আর একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যে আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা মনে করি যে ঋণ নেওয়া খারাপ জিনিস, ঠিক আছে।
দেখেন আপনি যে বড় বড় উদ্যোক্তাদের দেখেন, তাদের অবশ্যই ঋণ নিয়ে কোনো ব্যবসা করছে, ঠিক আছে। একটা আপনাকে জাস্ট ধারণা শেয়ার করছি, ডেপ্ট ইনভেস্টমেন্ট। ও ভাই, তো আপনি চাইলে সেভিংস এর ক্ষেত্রে আপনি ডেপ্টের কথা চলেছে, আপনি চাইলে বিভিন্ন সরকারি সঞ্চয়পত্র, যেগুলো ঋণপত্র আছে ওগুলোতে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন, ওখানে একটা ফিক্সড ইনকাম পাবেন, মানে রেট পাবেন। এফডিআই থেকে ওই সরকারি যেগুলো বন্টন আছে ওগুলোতে ইনভেস্ট করলে আপনি ভালো টাকা পাবেন। আর ইসলামের পার্সপেক্টিভে সুদের ক্ষেত্রে যদি বিবেচনা করেন তাহলে ওদিকে যায়েন না, আপনি বিজনেস করেন। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজনেসকে বলছেন যে কি, ওখানে মানে কি মোটিভেট করছে যে বিজনেস করার জন্য, তো বিজনেস করতে পারেন, ঠিক আছে। তো ডেপ্টের ক্ষেত্রে মনে করেন আপনি কোন একটা রিয়েল এস্টেট টাইপের বিজনেস করতেছেন বা অ্যাপার্টমেন্ট টাইপের। তো ওখানে মনে করেন আপনি শিওর হয়ে গেছেন যে, যদি আপনি মনে করেন যে শিওর হয়ে গেছেন যে আমি এই জায়গাতে যদি আমি 1 লক্ষ টাকা লাগাই তাহলে ওখান থেকে আমার 30% বেনিফিট, মানে কি প্রফিট আসবে। অর্থাৎ আমি যদি এই জায়গায় 1 লাখ টাকা লাগাই, খাটাই, ইনভেস্ট করি, ওখান থেকে আমার 30,000 টাকা প্রফিট আসবে। তাহলে আমি কি করতে পারি, আমি চাইলে অন্য একজন থেকে, কোন একটা ব্যক্তি থেকে 1 লাখ টাকা নিয়ে 1,30,000 টাকা, মানে 30,000 টাকা আমার রাখতে পারে, আর 1 লাখ টাকা তাকে ফেরত দিতে পারি, তাহলে ওভাবে আপনার 1 লাখ টাকা ইনকাম হতে পারে। এখন দেখেন, আপনি যদি আপনার মাইন্ডে যদি আপনি ভোট করেন, আপনি কিন্তু এখানে শিওর যে আপনার ওই ইনভেস্টটা থেকে আপনার 30% রিটার্ন আসবেই, এটা আপনি শিওর। এখন যদি আপনি এই 1 লক্ষ টাকার জায়গায় যদি আপনি 1 কোটি টাকা লোন নিয়ে বা ম্যানেজ করে যদি আপনি ওখানে ইনভেস্ট করেন, তাহলে যে 30% রিটার্ন পান, তখন আপনার প্রফিট আসবে আপনার 30 লাখ টাকা। এখানে পাচ্ছেন কত, 30,000 টাকা, এখানে পাচ্ছেন কত, 30 লাখ টাকা। এখানে আপনি কিন্তু 30% রিটার্ন আসবে। এখন যদি আপনি এই 1 কোটি জায়গা যদি আপনি 10 কোটি যদি আপনি লোন নেন এবং ওখান থেকে যদি আপনি 30% রিটার্ন পান, তাহলে আপনি কত পাচ্ছেন, 3 কোটি। দেখতে পাচ্ছেন যে ফিগারটা 30,000 টাকা কোথায় চলে আসছে, 3 কোটিতে চলে আসছে। আপনি যদি বিভিন্ন যে ইন্টারেস্ট রেট থাকি যাবে ওগুলো দিয়ে দেন, তাহলে আপনার 2 কোটির উপরে টাকা, 2 কোটির উপরে আপনার থেকে 2 কোটির উপর টাকা আপনার থেকে যাচ্ছে। তো এই পার্সপেক্টিভে আপনার লোন নেওয়া খারাপ না, ঠিক আছে। আপনার যদি কোনো নলেজ থাকে, আপনার যদি ব্লু প্রিন্ট থাকে, আপনি শিওর যেখান থেকে আপনি টাকা পাবেন, তাহলে আপনার লোন নিয়ে এটা করতে পারেন, ঠিক আছে। কারণ আপনার এখানে তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবেন। যেখানে আপনি 30,000 টাকা পাবেন, সেখানে আপনি 3 কোটি টাকা পাচ্ছেন। ওকে, সো লোন is not bad if you have a great idea. আর সো আপনি যদি ব্যাংকে যান, ব্যাংক কিন্তু আপনাকে চিনে না, জানে না, আপনাকে লোন দিবে না। সেজন্য আপনাকে কি করতে হবে, ব্যাংকে আপনি চাইলে ছোট ছোট লোন নিয়ে ওগুলো আপনি তাড়াতাড়ি পরিশোধ করে দিতে পারেন। যদি আপনি লোন নিয়ে পরিশোধ করেন, আমার ট্রানজাকশন গুলো থাকে ভালো থাকে, তাহলে আপনার একটা সিভিক্স লেটার, মানে CSIBILS বলা হয় মনে হয়, সিভিক্স, যেটা স্কোর আছে ওটা আপনার বাড়বে। তখন ব্যাংকেও আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা রাখবে যে এই লোকটি টাকা নিয়ে পালাবে না, এই লোকটি ভালো বিজনেসম্যান, this look is a fucking warrior, look is a fucking king, and this man can generate money. This man মানে আমাদেরও কি বেনিফিট দিবে, আমাদেরও টাকা পয়সা কামাই দিবে। দ্যাটস ওয়াই এটা আর কি। ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করি খারাপ লাগছে। গুড বাই এন্ড আসসালামু আলাইকুম।